আজকে পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যাবৃত্ততার দ্বিতীয় দিনের ক্লাস, যেটা পিরিয়ডিক টেবিল। তো আগের দিন বেশ কিছু বিষয় তোমরা জেনেছ। আজকে আমরা দ্বিতীয় দিনের ক্লাস শুরু করছি। তো প্রথমেই আমরা দেখে নেবো, যেটা আগের দিন মেন্ডেলিভের পর্যায় সারণী সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়েছে, এবং সেখান থেকে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা, মুদ্রা ধাতু, তারপরে চ্যালকোজেন, নিকটোজেন, হ্যালোজেন, নিষ্ক্রিয় মৌল, ল্যান্থোনাইটস মৌল কারা এবং অ্যাক্টিনাইটস মৌল কারা, এগুলো আমরা দেখেছি। তো এবার আজকে আমরা যেটা প্রথম শুরু করব, মেন্ডেলিয়েভের পর্যায় সারণীতে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হাইড্রোজেনের অবস্থান মেন্ডেলিভ যে পর্যায় সারণী দিয়েছিলেন, সেটা পারমাণবিক গুরুত্বের ক্রমবর্ধমান মান অনুসারে সাজিয়েছিলেন, এবং বেশ কিছু শ্রেণী এবং পর্যায়, প্রধানত 8টি শ্রেণী আর 7টি পর্যায়ে ভাগ করেছিলেন। তো সেখানে দেখো আমরা দুটো জিনিস পড়েছি, একটা হচ্ছে ক্ষার ধাতু, তারা হচ্ছে IA তে আছে, আর হ্যালোজেন মৌল বা হ্যালোজেন শ্রেণী, যেটা ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন 7B তে আছে। যদি এবি না মনে রাখতে পারো অসুবিধা নেই, তোমাদের সিলেবাসে উপশ্রেণীর কোনো উল্লেখ করার প্রয়োজনীয়তা নেই, বলে দিয়েছে। তো এবার পর্যায় সারণীতে ক্ষার ধাতু এবং হ্যালোজেন দুটো মৌলগুলোর সাথে হাইড্রোজেনের বেশ কিছু সাদৃশ্য আছে। তার উপর নির্ভর করেই আমার মেন্ডেলিয়েভ হাইড্রোজেনকে পর্যায় সারণীতে কোথায় রাখা যায় সেটা নির্দিষ্ট করতে পারেননি, এবং সেই জন্যই এটিকে তিনি দুষ্ট মৌল বা নটি এলিমেন্ট বলে অভিহিত করেন। দুষ্ট মৌল লেখাটা ক্লিয়ার আসছে? দুষ্ট মৌল বা নটি এলিমেন্ট বলে অভিহিত করেন। তো কি কি মিল, মোটামুটি ভাবে যেগুলো চোখে পড়ার মতো মিল, সেগুলো আমরা দেখি। দেখো, যারা ক্ষার ধাতু মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা সকলেই হচ্ছে বিজারক। ধাতুরা বিজারণ ধর্মী হয়। তো হাইড্রোজেনও বিজারক গ্যাস, আমরা জানি। তো ক্ষার ধাতুগুলি এরা সকলেই বিজারক। হাইড্রোজেনের সাথে যেগুলো মিল আছে আমি সেগুলো লিখছি। তাহলে এদের মতন হাইড্রোজেনও বিজারক গ্যাস, আমরা জানি, ছোট থেকে তোমরা পড়ছো, অক্সিজেন জানো, কারণ হচ্ছে হাইড্রোজেন বিজারক ধর্ম আছে। 2 নম্বর, সকলেই একযোজী, মানে যোজ্যতা এক। সকলের যোজ্যতা এক, হাইড্রোজেনের যোজ্যতা এক, আমরা জানি। আচ্ছা, ক্ষার ধাতুগুলি প্লাস আয়ন, বা যেটাকে আমরা বলি ক্যাটায়ন, তৈরি করতে পারে। ক্যাটায়ন তৈরি করতে সক্ষম। যেমন ধরো বলতে পারি Na+, পটাশিয়াম প্লাস। সিমিলারলি হাইড্রোজেনেরও H+ ক্যাটায়ন উৎপন্ন করতে পারে। ঠিক আছে, তাহলে কি হলো? হাইড্রোজেন এদের মতন বিজারক, এদের মতন একযোজী, এদের মতন H+ ক্যাটায়ন করতে পারে, যেমন Na+, পটাশিয়াম প্লাস, সিমিলারলি H+। 4 নম্বর,
ক্ষার ধাতুর গুলির ন্যায় হাইড্রোজেন হ্যালাইড যৌগ গঠন করতে পারে। হ্যালাইড যৌগ গঠনে সক্ষম। তার মানে যে ক্ষার ধাতুগুলো আছে, হ্যালাইড যৌগ মানে সোডিয়াম ক্লোরাইড, হ্যালোজেনের সঙ্গে হ্যালাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, সিমিলারলি হাইড্রোজেন ক্লোরাইড যেমন NaCl, এটাকে থেকে আমরা Na+Cl- এ ভাঙতে পারি, সেরকমই হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড H+Cl- এ ভাঙতে পারি। ওকে, অ্যাকচুয়ালি হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন হবে লিকুইড স্টেটে থাকবে তখন এই হ্যালাইডের মতন যৌগ গঠন করতে পারে। আবার হাইড্রোজেন যখন আমাদের এটা পার্থক্য আছে, সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে আয়নীয় যৌগ, আর হাইড্রোজেন ক্লোরাইড যদি বলি তাহলে সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, যেটা সেটা হচ্ছে সমযোজী যৌগ, এটা পার্থক্য সেটা। তো এইগুলো মোটামুটি বুঝি। হ্যালোজেনের মতন কি, হ্যালোজেনের প্রথম দুটি সদস্য ফ্লুরিন ক্লোরিনের ন্যায় F2Cl2 এর ন্যায় হাইড্রোজেন গ্যাসীয়। এরা সাধারণ অবস্থায় সবাই কঠিন ধাতু, কিন্তু হাইড্রোজেন সেখানে গ্যাসীয়। কাদের মতন? হ্যালোজেনের প্রথম দুজন সদস্য ফ্লুরিন আর ক্লোরিনের মতন এরা কিন্তু গ্যাসীয় পদার্থ হাইড্রোজেন। 2 নম্বর, এদের ন্যায় দেখতেই পাচ্ছি দ্বিপরমাণু। এদের ন্যায় হাইড্রোজেনটাও দ্বিপরমাণু, H2 F2Cl2 লাইক H2। 3 নম্বর, এদের ন্যায় হাইড্রোজেনের যোজ্যতা 1। ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাসিটিন এদের যোজ্যতা 1, হাইড্রোজেনের ভ্যালেন্সি এটা হচ্ছে 1। 4 নম্বর, হ্যালোজেনগুলি ক্ষার ধাতুর সাথে, ক্ষার ধাতু না লিখে মৃত্তিকার সঙ্গেও হয়, আমি শুধু লিখলাম হ্যালোজেনগুলি যেমন হ্যালাইড যৌগ গঠন করতে পারে, ক্ষার ধাতুর সাথেও করে, আবার ক্যালসিয়াম ক্লোরাইড ক্ষারীয় মৃত্তিকাগুলোর সাথেও করে হ্যালাইড যৌগ গঠন করে। যেমন হ্যালোজেনগুলি হ্যালাইড যৌগ গঠন করতে পারে, তেমনি হাইড্রোজেন ওই ধাতুগুলোর সাথে হাইড্রাইড যৌগ গঠন করতে পারে। যেমন সোডিয়াম ক্লোরাইড Na+Cl-, সেরকম সোডিয়াম হাইড্রাইড NaH Na+H-, মানে এরা অ্যানায়ন সাথে, এরা অ্যানায়নও গঠন করতে পারছে। হাইড্রোজেন অ্যানায়নও হয়, আবার হাইড্রোজেন ক্যাটায়নও হয় H+। তো এই দেখো, তো ক্ষার ধাতুর সাথেও মিল আছে, হ্যালোজেনের সাথেও মিল আছে। তো এই দুটো মিলের উপর ভিত্তি করে হাইড্রোজেনকে ক্ষার ধাতুর উপরেও স্থান দেওয়া যায়, আবার হ্যালোজেনের সাথেও স্থান দেওয়া যায়। এই কারণে মেন্ডেলিয়েভ তার পর্যায় সারণীতে হাইড্রোজেনকে কোনো নির্দিষ্ট স্থান দিতে পারেননি। তিনি টেবিলের উপরে একটা জায়গায় হাইড্রোজেনকে রেখেছিলেন, কিন্তু টেবিলের মধ্যে তার স্থান ছিল না। এখন আমরা যে পর্যায় সারণী তোমাদের মধ্যে দেখতে পাবে, সেটা মেন্ডেলিয়েভের কিন্তু পর্যায় সারণীর আধুনিক সংস্করণ করে সেটাকে আমরা দেখতে পাই। ওকে, তো এই কারণে
আমরা হাইড্রোজেনকে তিনি দুষ্ট মৌল বা নটি এলিমেন্ট বলে অভিহিত করেন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এইগুলো ক্ষার ধাতুর সাথে মিল, ওগুলো হ্যালোজেনের সাথে মিল, সেগুলো আমি তোমাদের বলে দিলাম। তো এই আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাইড্রোজেনকে কেন দুষ্ট মৌল বলেন বা অবস্থান বিতর্কমূলক কেন বললে এই দুটো তুলনা করে দেখাতে হবে এদের সঙ্গেও মিল আছে, কি কি মিল, এদের সঙ্গে কি কি, 4টে করে পয়েন্ট লিখে দিলাম, 4টেই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই লিখলেই 2 2 পেয়ে যাবে, মিনিমাম 3টে পয়েন্ট লিখতেই হবে। দিয়ে আমাদের ইন্ডিভিজুয়ালি বলতে পারে ক্ষার ধাতুর সাথে সাদৃশ্যগুলি লেখো, হ্যালোজেনের সাথে সাদৃশ্যগুলি লেখো, তাতেও 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসলে 4টে পয়েন্ট লেখাই যথেষ্ট। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট আমাদের আলোচনার বিষয়ে চলে যাব। মেন্ডেলিয়েভের পর্যায় সারণীর ত্রুটি খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন বছরের প্রশ্নে পাওয়া যায়। আমি প্রশ্ন যে ধরনের হয় সেই ধরনের বিষয়গুলো তোমাদের কাছে আলোচনা করছি যাতে আমরা ভালো স্কোর করতে পারি। মাধ্যমিকের কথা মাথায় নেই। মেন্ডেলিয়েভের পর্যায় সারণীর ত্রুটি, প্রথম তো হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। আমি জাস্ট পয়েন্টটা লিখে দিলাম। হাইড্রোজেনের অবস্থান নির্দিষ্ট বলেন, নির্দিষ্ট নয়। বা নির্দিষ্টভাবে উল্লেখ করেন। কারণ সেটাকে ক্ষার ধাতুর সাথেও রাখা যেতে পারত, আবার হ্যালোজেনের সাথেও রাখা যেতে পারত। 2 নম্বর, মেন্ডেলিয়েভ তার পর্যায় সারণী ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়েছিলেন। বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়বে, ওপর থেকে নিচে গেলেও বাড়বে। তা সত্ত্বেও বেশ কিছু জায়গায় অসঙ্গতি দেখা গিয়েছিল। যেমন ধরো আইসোটোপ আইসোবারের অবস্থান। নেক্সট পয়েন্ট, তাহলে আইসোটোপ ও আইসোবারের অবস্থান। তাহলে হাইড্রোজেনের অবস্থান বিতর্কমূলক ফার্স্ট পয়েন্ট ছিল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আইসোটোপগুলোর অবস্থান কেমন। আমরা জানি আইসোটোপগুলির পরমাণু ক্রমাঙ্ক 1 হয়, কিন্তু পারমাণবিক গুরুত্ব পৃথক হয়। পারমাণবিক গুরুত্ব পৃথক যদি হতো তাহলে প্রত্যেকটা আইসোটোপকে আলাদা 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 ঘর দেওয়া উচিত ছিল। তা সত্ত্বেও মেন্ডেলিয়েভ কি করেছিলেন, একটা নির্দিষ্ট মৌলের আইসোটোপগুলিকে তিনি একটা নির্দিষ্ট ঘরে দিয়েছিলেন। মানে একই ঘরে ভিন্ন ভিন্ন পারমাণবিক গুরুত্বের মৌলগুলোকে একসাথে তিনি রেখেছিলেন। এটাই প্রধান, বিভিন্ন ক্ষেত্রে এটা দেখা যায়। তাহলে কি দাঁড়ালো, আইসোটোপগুলির পারমাণবিক গুরুত্ব ভিন্ন হওয়া সত্ত্বেও একই মৌলের বিভিন্ন আইসোটোপগুলিকে একই ঘরে স্থান দেওয়া হয়, যা পারমাণবিক, যেটা পর্যায় সারণীর পারমাণবিক গুরুত্ব ক্রম অনুসারে সাজানো ক্রমবর্ধমান যে পর্যায় সারণীর সূত্র সেটাকে ভায়োলেট করছে। আবার আইসোবারগুলোর পারমাণবিক গুরুত্ব একই হয়, তা সত্ত্বেও তাদের ভিন্ন ভিন্ন ঘরে স্থান দিয়েছেন। আবার
আইসোবারগুলির পারমাণবিক গুরুত্ব ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও একই হওয়া সত্ত্বেও আইসোবারগুলোর পারমাণবিক গুরুত্ব বা ভর সংখ্যা যেটাকে বলি সেটা এক হওয়া সত্ত্বেও তারা কিন্তু একই ঘরে স্থান পায়নি, যদিও তিনি বলেছিলেন পারমাণবিক গুরুত্ব নির্দিষ্ট হলে নির্দিষ্ট ভর বা সেই অনুসারে ক্রম অনুসারে, কিন্তু তা সত্ত্বেও আইসোবারগুলোর পারমাণবিক গুরুত্ব এক হওয়া সত্ত্বেও তারা ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? আইসোটোপগুলোর পারমাণবিক গুরুত্ব ভিন্ন কিন্তু তারা একই ঘরে আছে, কিন্তু আইসোবারগুলোর পারমাণবিক গুরুত্ব একই কিন্তু তারা পৃথক পৃথক ঘরে আছে। তার মানে এই যে ত্রুটিটা হলো এটা কিন্তু একটা বড় ত্রুটি বলা যেতে পারে। তারপরে আমরা পেয়েছি আগের দিন ধরো ল্যান্থানাইটস, অ্যাক্টিনাইটস যে মৌলগুলো তারা একই ঘরে একটা নির্দিষ্ট ঘরে একাধিক মৌল, বিরল মৃত্তিকা, তাদের শুধুমাত্র কিছু ধর্মের বৈশিষ্ট্যের মিল থাকার জন্য তাদের পারমাণবিক গুরুত্ব পৃথক হওয়া সত্ত্বেও তারা একই ঘরে স্থান পেয়েছে। আমি জাস্ট পয়েন্টটা লিখে দিলাম, থার্ড পয়েন্ট। এটা তোমরা এক্সপ্লেন করে নেবে। ল্যান্থানাইটস ও অ্যাক্টিনাইটস মৌলগুলির অবস্থান। ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস মৌলগুলোর প্রত্যেকটার কিন্তু পারমাণবিক গুরুত্ব পৃথক, তা সত্ত্বেও তিনি ল্যান্থানাইটস মৌলগুলোকে ল্যান্থানামের ঘরে স্থান দিয়েছিলেন 58 থেকে 71 দেখেছি আমরা, আবার অ্যাক্টিনাইটস মৌলগুলোকে স্থান দিয়েছিলেন অ্যাক্টিনিয়ামের ঘরে, সেটা আমরা দেখেছি। তো এটা একটা অবস্থান সম্পর্কে বিতর্ক আছে। নেক্সট চলে আসি, তাহলে হাইড্রোজেনের অবস্থান হলো, আইসোটোপ আইসোবারের অবস্থান হলো, ল্যান্থানাইটস অ্যাক্টিনাইটস মৌলের অবস্থান হলো। এবার পারমাণবিক গুরুত্ব ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালেও কিছু কিছু ক্ষেত্রে তিনি কি করেছিলেন, বেশি পারমাণবিক গুরুত্বের মৌলকে আগে স্থান দিয়ে কম পারমাণবিক গুরুত্বের মৌলকে পরে স্থান দিয়েছিলেন। পারমাণবিক গুরুত্ব পারমাণবিক গুরুত্বের ক্রমবর্ধমান মান অনুসারে সাজানো হলেও কিছু কিছু ক্ষেত্রে বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল আগে স্থান পেয়েছে। ঠিক আছে, এদের বলা হয় মিসফিট পেয়ার, এবং আর্গন পটাশিয়াম, আর্গনের হচ্ছে
39.94 পারমাণবিক গুরুত্ব, পটাশিয়ামের হচ্ছে 39.10। তো দেখো আর্গন কিন্তু 18 নম্বর ঘরে আছে, পটাশিয়াম 19 নম্বর ঘরে আছে। এরকম মোট 4 জোড়া মিসফিট পেয়ার পাওয়া যায়। তোমরা আর্গন আর পটাশিয়ামটা খেয়াল রাখবে, একটা মনে রাখলেই হবে। এছাড়াও কোবাল্ট নিকেলের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, কোবাল্টের বেশি, তা সত্ত্বেও আগে রাখা হয়েছে। তো এই হচ্ছে আমাদের একটা ত্রুটি আমরা পেয়ে গেলাম, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। তোমরা যদি কোবাল্ট নিকেলটা মনে রাখতে পারো, এটা একটা জোড়া হলো, কোবাল্টের হচ্ছে নিকেল মোটামুটি 58.9 আর নিকেলের হচ্ছে 58.6 পারমাণবিক গুরুত্ব। এটা হচ্ছে মিসফিট পেয়ার। তো এরপর যেটা আসছে 5 নম্বর পয়েন্ট, পর্যায় সারণীর প্রত্যেকটা শ্রেণীর মৌলগুলি রাসায়নিক ধর্ম অনুরূপ হবে। তা সত্ত্বেও একই শ্রেণীতে ভিন্ন ভিন্ন ধর্মের মৌলের অবস্থান যেমন ধরো আই এ উপশ্রেণীতে লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের সাথে আই বিতে মানে 1বিতে কপার সিলভার গোল্ড, এদের মধ্যে কিন্তু কোনো রাসায়নিক ধর্মের মিল নেই। লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের সাথে কপার সিলভার গোল্ড এদের একই স্থানে রাখা হয়েছে। তা সত্ত্বেও এদের কিন্তু প্রত্যেকটা আমরা জানি পর্যায় সারণীর প্রত্যেকটা শ্রেণীর রাসায়নিক ধর্ম অনুরূপ, প্রত্যেক শ্রেণীর যে মৌলগুলো হবে সেগুলো রাসায়নিক ধর্ম অনুরূপ। তা সত্ত্বেও এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একই রকম ধর্ম নয়, এইরূপ কিছু মৌলকে তারা একই ঘরে স্থান পেয়েছে, যদিও তারা ভিন্ন ভিন্ন উপশ্রেণীতে আছে। ঠিক আছে, আবার অন্যদিকে একই ধর্ম কিন্তু ভিন্ন ভিন্ন শ্রেণী, যেমন বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম। বেরিলিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বেশ কিছু রাসায়নিক ধর্ম মিল পাওয়া যায়। 6 নম্বর, একই ধর্ম হওয়া সত্ত্বেও ভিন্ন ভিন্ন শ্রেণীতে স্থান। বেরিলিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়াম, মানে হচ্ছে এ আছে হচ্ছে 2 নম্বর শ্রেণীতে আর অ্যালুমিনিয়ামের আছে 3 নম্বর শ্রেণীতে। তো যদিও এদের কিন্তু বেশ কিছু রাসায়নিক ধর্ম মিল আছে, তা সত্ত্বেও এরা ভিন্ন ভিন্ন শ্রেণীতে স্থান পেয়েছে। মানে সব ক্ষেত্রেই যে শ্রেণী বরাবর একই রকম ধর্ম প্রদর্শন হচ্ছে এই ক্ষেত্রে কোনো তিনি যুক্তি ঠিক করেননি, যুক্তি ছাড়া তিনি ওগুলোকে অবস্থান করিয়েছিলেন। এরপর চলে আসি 7 নম্বর, ত্রয়ী মৌল যাদের বলা হয়, মানে হচ্ছে 8 নম্বর শ্রেণী। 8 নম্বর শ্রেণীতে একই ঘরে 3টে করে মৌল রেখেছিলেন। এটাও কিন্তু পর্যায় সারণীর যে নিয়ম বা রুল অনুসারে তিনি সাজিয়েছিলেন সেটাকে ভায়োলেট করছে। তাহলে 7 নম্বর, একই শ্রেণীতে মানে 8 নম্বর শ্রেণীতে একই ঘরে তিনটি করে মৌলের অবস্থান। এখানে কোনো উপশ্রেণীতেও ভাঙেনি, কিন্তু একটা করে 3টে করে মৌল রেখেছে রাসায়নিক ধর্মের মিল থাকার জন্য। কিন্তু এটা কিন্তু
পর্যায় সারণীর যে স্ট্রাকচার তিনি বলেছিলেন, ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে প্রত্যেকটা ঘর বাড়বে, তার পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি পাবে এবং একটা ঘরে একজন একজন করে এগিয়ে যাবে। যদিও প্রথমগুলোকে তিনি এবি করে উপশ্রেণীতে ভেঙেছিলেন, তা সত্ত্বেও এখানে দেখা যাচ্ছে একই ঘরে তিনটি করে মৌলের স্থান দেন। এটাকেও আমরা একটা পর্যায় সারণী ত্রুটি বলতে পারি। এছাড়াও ধরো পরমাণুর যে পারমাণবিক ব্যাসার্ধ, কোন ইলেকট্রনের শক্তি, ইলেকট্রনের ভরবেগ, কম্পাঙ্ক, এইসব যে বিষয়গুলো সেগুলো কিন্তু, বা ইলেকট্রনের ক্ষেত্রে কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাস, তার সম্পর্কে পর্যায় সারণী থেকে কোনো ধারণা পাওয়া যায় না। এটাকে একটা ত্রুটি বলতে পারি। তো প্রধান যে ত্রুটিগুলো আমরা পড়লাম, কি কি বললাম? একটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান নিয়ে বিতর্ক আছে। তারপরে পড়লাম হচ্ছে আমরা মিসফিট পেয়ার, একই ঘরে মানে পারমাণবিক গুরুত্ব বেশি হওয়া সত্ত্বেও আগে পেয়েছে স্থান, কম হওয়া সত্ত্বেও পরে পেয়েছে। আমি দুটো বলে দিয়েছি, মিসফিট পেয়ার। ওকে, তারা ফিট করছে না, পেয়ারগুলো একটু যেন উল্টো উল্টো, দ্যাট ইজ মিসফিট পেয়ার। ওকে, নেক্সট আমরা কি পড়লাম? নেক্সট দেখলাম হচ্ছে আইসোটোপ আইসোবারের অবস্থান দেখলাম, সেগুলো নিয়ে একটু সমস্যা আছে। আর কি দেখলাম? ল্যান্থানাইটস অ্যাক্টিনাইটস মৌলগুলোর নির্দিষ্ট কোনো আলাদা করে ঘর পজিশন হতে পারি, তাদের জন্য একটা আলাদা ঘর করতে হয়েছে। আবার তাদের একই জায়গায় স্থান দিয়েছে, ল্যান্থানামের ঘরে আর অ্যাক্টিনিয়ামের ঘরে। আর তারপরে দেখলাম ধরো আমাদের এই যে একই শ্রেণীতে ভিন্ন ভিন্ন মৌল, ভিন্ন ভিন্ন ধর্মের মৌল আছে, আবার একই ধর্মের মৌল ভিন্ন ভিন্ন শ্রেণীতে স্থান পেয়েছে। আর লাস্ট যেটা আমি বললাম, আমাদের যেটাকে ত্রয়ী মৌল বলা হয়, যাদের একটা ঘরে তিনটে করে মৌল রেখেছিলেন। তো এই সমস্যাগুলো, ত্রুটিগুলোকে দূর করা গিয়েছিল পরবর্তীকালে যখন বোর আর মোজলে একটা পরীক্ষা করেছিলেন এক্স রশ্মির, যেটাকে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বলা হয়। সেই এক্স রশ্মি নিয়ে পরীক্ষা করে দেখিয়েছিলেন, দেখা গিয়েছে, সূত্রটা লেখাবো তোমাদের। তো সেই পরীক্ষা থেকে পারমাণবিক গুরুত্বের তুলনায় কোনো মৌলের স্বকীয় ধর্ম বা নিজস্বতা সম্পূর্ণরূপে হলো তার পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক বা জেড। তো পরমাণু ক্রমাঙ্ক অনুসারে যদি মৌলগুলোকে সাজানোর কথা ভাবা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই ত্রুটিগুলো অনেক অংশেই দূর হয়ে যায়। এবং মোজলের সাথে নিউজ বোর সহযোগিতার ফলে বোর মোজলে পর্যায় সারণী, যেটাকে দীর্ঘ পর্যায় সারণী বলা হয়, তো সেটা গঠন হয়েছিল। এবং পরবর্তীকালে সোমারফিল্ডেরও ভূমিকা আছে, এবং সেখান থেকে আমরা সেগুলোকে বিভিন্ন ব্লকে ভাঙতে পারি। তো তোমাদের অতটা ডিটেলসে নেই, তো দীর্ঘ পর্যায় সারণী আমরা পড়বো, এরপর আসবো, খুব সামান্য আছে। তো এরপর আমরা চলে যাব নেক্সট যে আলোচনা, মৌলের। তার একটা জিনিস শিখিয়ে নিই, মেন্ডেলিয়েভের পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। মেন্ডেলিয়েভের পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। মেন্ডেলিয়েভের পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে হলে মানে যেটাকে আমরা, তার অবশ্যই পারমাণবিক ক্রমাঙ্কটাই দরকার, ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে আগে। তাহলে এখানে দেখে নিতে হবে মৌলের ইলেকট্রন বিন্যাসে কক্ষ সংখ্যা যেটা হবে সেটা হলো তার পর্যায় সংখ্যা। কক্ষ সংখ্যা হলো তার পর্যায় সংখ্যা। আর বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা, বা যেটাকে যোজ্যতা ইলেকট্রন বা যোজক ইলেকট্রন বলে, বা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা যা হবে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা।
মেন্ডেলিয়েভের পর্যায় সারণী থেকে মৌলের অবস্থান করতে দিলে উপশ্রেণী উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। তো দেখো, যদি বলি আমরা ক্যালসিয়াম 20-40, এর ক্ষেত্রে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে চাইছি মেন্ডেলিয়েভের পর্যায় সারণীতে, দীর্ঘটা পরে শেখাবো। তো প্রথম কাজ কি, তার পরমাণু ক্রমাঙ্ক মানে ইলেকট্রন সংখ্যা দেখতে পাচ্ছি, ইলেকট্রন সংখ্যা হলো 20। তাহলে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টা, এন কক্ষে 2টো। তার মানে ক্যালসিয়ামকে ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাচ্ছি তার কক্ষের সংখ্যা হচ্ছে 4। সুতরাং এখানে অতএব পর্যায় হলো, তাহলে পর্যায়টা হচ্ছে 4টে, মানে চতুর্থ পর্যায়, চতুর্থ পর্যায়। আর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা বা যোজক ইলেকট্রন সংখ্যা 2, তাহলে 2 নম্বর শ্রেণী। এইভাবে আমাদের যে কোনো একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া থাকলে, দেওয়া তো থাকবেই, মুখস্থ করার কিছু নেই, আমি বারবার বলি একটা কথা, সেখান থেকে আমরা তার অবস্থান নির্ণয় করতে পারবো। যেমন যদি বলি সালফার 16-32, তাহলে ইলেকট্রন সংখ্যা 16, তাহলে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 6টা। তাহলে তৃতীয় পর্যায়, তাহলে 3টে কক্ষ মানে পর্যায়, তাহলে তৃতীয় পর্যায়। আর 6 নম্বর শ্রেণী, গ্রুপ নাম্বার 7-6 আর পিরিয়ড নাম্বার হচ্ছে 3। 3 নম্বর পর্যায়ে 6 নম্বর শ্রেণীতে সালফার মৌলটির অবস্থান। এইভাবে বিভিন্ন মৌলের অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে যদি মেন্ডেলিয়েভের পর্যায় সারণী দেয় তাহলে এইভাবে আমরা করব। এরপর এখানে আমাদের সব বইতে থাকে না, তো আমাদের মেন্ডেলিয়েভ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। মেন্ডেলিয়েভ যখন পর্যায় সারণী করেছিলেন সেখানে বেশ কিছু মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, ঠিক আছে? তো সেই মৌলগুলো কি কি এবং তাদের মৌলগুলোর বৈশিষ্ট্য কি হবে সেই সম্পর্কে তিনি কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, এবং আমাদের এখানে শর্ট কোশ্চেন হিসাবে আসে। মেন্ডেলিয়েভের যে ভবিষ্যৎবাণীর সঙ্গে পরবর্তীকালে দেখা যায় যে মৌলগুলো আবিষ্কার হওয়ার পর মানে ওই জায়গাগুলো ফাঁকা ছিল, তো সেইগুলো একটু আমাদের শুনে নিতে হবে, শর্ট কোশ্চেন হিসাবে আসে। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে একা বোরন, মানে বোরনের ঠিক নিচের স্থানে একটা ফাঁকা ঘর ছিল, সেখানে যে মৌলটা ভবিষ্যতে আবিষ্কার হবে সেই সম্পর্কে তিনি কিছু তত্ত্ব দিয়ে যান, তার বৈশিষ্ট্য কেমন, রাসায়নিক ভৌত ধর্ম কেমন হবে সম্পর্কে বলে যান, এবং পরবর্তীকালে দেখা যায় তার সঙ্গে মিল আছে। বোরনের তলায় যে ফাঁকা ঘর ছিল সেখানে ছিল স্ক্যান্ডিয়াম, এবং পরবর্তীকালে দেখা যায় যে স্ক্যান্ডিয়ামের যে রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম বেশ কিছু একা বোরনের সাথে অনুরূপ। বোরনের ঠিক নিচে ঘরটা তোমরা ফলো করবে। এরপর একটা ছিল একা অ্যালুমিনিয়াম, যে মৌলটা আবিষ্কার হলো পরবর্তীকালে সেটা হলো গ্যালিয়াম। গ্যালিয়ামের রাসায়নিক ধর্ম, যে একা অ্যালুমিনিয়াম বলে যে যৌগটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন অ্যালুমিনিয়ামের নিচে অবস্থান করে, সেটা হচ্ছে গ্যালিয়াম, তার সঙ্গে মিল হয়। আর একটা করেছিলেন সিলিকন, একা সিলিকন। এটা হলো পরবর্তীকালে এটা আবিষ্কার হয় জার্মেনিয়াম।
তো একা সিলিকনের যা যা তিনি বৈশিষ্ট্য বলে গিয়েছিলেন, সিলিকনের ঠিক নিচের ঘরে অবস্থিত জার্মেনিয়াম, তো তার সাথে আমাদের কার্বন ফ্যামিলিতে থাকে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এসএন, তোমরা দেখেছো। তো তার সাথে কিন্তু একা সিলিকনের সাথে যে বৈশিষ্ট্য বলেছিলেন তার সঙ্গে জার্মেনিয়াম, তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন মৌল সম্পর্কে প্রশ্ন দিতে পারে। মেন্ডেলিভ কোন মৌলকে একা অ্যালুমিনিয়াম নামকরণ করে গিয়েছিলেন বা নামকরণ করেছিলেন, বা একা সিলিকন কাকে নামকরণ করেছিলেন? তাহলে একা বোরন হলো স্ক্যান্ডিয়াম, একা অ্যালুমিনিয়াম হলো গ্যালিয়াম, এবং একা সিলিকন হলো আমার জার্মেনিয়াম। তো এই মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন। এই তিনটে ঘরকে ফাঁকা রেখেছিলেন এবং সেখানে বলেছিলেন যে মৌলগুলো আসতে চলেছে ভবিষ্যতে, তারা এরকম ধর্ম বহন করবে, এবং তার সঙ্গে স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম এবং জার্মেনিয়ামের বেশ কিছু মিল পাওয়া যায়। এটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এরপর আমরা চলে যাব যেটা আমাদের নেক্সট খুবই গুরুত্বপূর্ণ টপিক, পর্যায়গত এবং অপর্যায়গত ধর্ম। পর্যায়গত ও অপর্যায়গত ধর্ম। তো পর্যায়গত ধর্ম মানে কি? যেগুলো পর্যায় সারণীতে বাঁ দিক থেকে ডান দিক বরাবর, কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে এবং শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে যেগুলো পরিবর্তিত হয় সেগুলোকে বলা হচ্ছে নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তিত হয়, তাদের বলে পর্যায়গত ধর্ম। আর অপর্যায়গত ধর্ম মানে যেগুলোর চেঞ্জ পর্যায় সারণী, শ্রেণী বা পর্যায় বরাবর পরিবর্তন আমরা বলতে পারি না, মানে নির্দিষ্ট নিয়ম মেনে হচ্ছে না, তাদের অপর্যায়গত ধর্ম বলা হয়। পর্যায়গত ধর্ম তার মানে কি? পর্যায় সারণীর পর্যায় এবং শ্রেণীর পরিবর্তনের সাথে সাথে পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে এবং শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে যে ধর্মগুলো পদার্থের যে বা মৌলিক পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় সেগুলোকে বলা হচ্ছে পর্যায়গত ধর্ম। এর মধ্যে আমাদের যেগুলো পড়তে হবে সিলেবাস অন্তর্ভুক্ত পারমাণবিক ব্যাসার্ধ, দু নম্বর হলো জারণ বিজারণ ক্ষমতা, তিন নম্বর চলে আসছি আমরা তড়িৎ ঋণাত্মকতা, আর চার নম্বর হচ্ছে আয়নাইজেশন শক্তি, আয়নাইজেশন বা আয়নন শক্তি, আয়নাইজেশন শক্তি লাস্টে। তাহলে আমাদের কি কি পড়তে হচ্ছে এখান থেকে? এছাড়া অনেক কিছু হয় আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার, এটাকে আমরা লিখতে পারি পরমাণুর আকার। পরমাণুর আকার কেমন হবে? ছোট হবে না বড় হবে? জারণ ক্ষমতা না বিজারণ ক্ষমতা? ইলেকট্রন গ্রহণ করবে না বর্জন করবে? নেক্সট তড়িৎ ঋণাত্মকতা কি জিনিস বলবো, আয়নাইজেশন শক্তি কি জিনিস। তাহলে এই চারটে আমাদের পর্যায়গত ধর্মের মধ্যে পড়ছে। আর অপর্যায়গত ধর্ম কোনগুলো? কোনো নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হবে না। এই ধর্মগুলো দেখবো শ্রেণী বরাবর উপর থেকে নিচে বা পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে চেঞ্জ হয়, এবং কিভাবে চেঞ্জ হয় সেগুলো আমাকে ডিটেলসে বুঝে নিতে হবে, পরীক্ষায় আসে। অপর্যায়গত ধর্মের মধ্যে যেমন ধরো ঘনত্ব, দু নম্বর দ্রাব্যতা, তিন নম্বর তড়িৎ যেটাকে তেজস্ক্রিয়তা বলে, তড়িৎ বলছি তেজস্ক্রিয়তা, চার নম্বর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। এইগুলো কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম মেনে পর্যায় বরাবর ও শ্রেণী বরাবর পরিবর্তন হয় না, তাহলে এইগুলোকে বলা হচ্ছে অপর্যায়গত। তাহলে পর্যায়গত
আর অপর্যায়গত ধর্মটা তোমাদের এইগুলো মনে রাখতে হবে কোনগুলো। আমাদের পর্যায়গত চারটে খুব ভালো করে বুঝে নিতে হবে। তো আমরা এবার পর্যায়গত ধর্মগুলো ভালো করে বুঝিনি, এগুলো মনে রাখবে, শর্ট কোশ্চেন হিসেবে আসে। 2019-এও এসেছিল, 2019 একটা এমসিকিউ এর মধ্যে এসেছিল, তাতে দ্রাব্যতাও ছিল, তেজস্ক্রিয়তাও ছিল। কোশ্চেনটা ভুল ছিল, কোনটি পর্যায়গত ধর্ম এর মধ্যে নয়। তো আমার মনে হচ্ছে এই দুটো দিয়েছিল, তো তাতে দুটোই উত্তর হতো, দ্রাব্যতাও হতো বা তেজস্ক্রিয়তাও হতো। তো যাই হোক, সেটা পরের কথা, আমাদের এটা মনে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য। তো এবার আমরা চলে আসি ফার্স্ট আমাদের আলোচনা পরমাণুর ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুর ব্যাসার্ধ বলতে কি বুঝবো? ধরো কোনো একটা পরমাণুর যে ইলেকট্রনীয় কক্ষপথগুলো থাকে, তার যেটা যোজ্যতা কক্ষ মানে লাস্টেরটা, সেই ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের যে দূরত্ব, সেটাকে সাধারণত আমরা পরমাণুর ব্যাসার্ধ হিসেবে ধরে নেব। তাহলে পরমাণুর ব্যাসার্ধ মানে কি? নিউক্লিয়াস থেকে যোজ্যতা কক্ষের ইলেকট্রনের দূরত্ব, এই যে দূরত্বটা হবে সেটাকে বলা হচ্ছে পারমাণবিক বা পরমাণুর ব্যাসার্ধ। এছাড়াও সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ নির্ণয় করা হয়। সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে দুটো সমযোজী বন্ধন যখন গঠন হবে, তখন সেই দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেকটাকে বলা হবে হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। মানে দুটোর যে সমযোজী বন্ধনের দুটো রেডিয়াস যদি বলি, একটার ব্যাসার্ধ R1 একটা R2, তাহলে গড়টা নেওয়া হবে, দ্যাট ইজ, তাহলে এটা হচ্ছে দুটি নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, দুটি নিউক্লিয়াসের সমযোজী বন্ধন যারা গঠন করছে, মধ্যবর্তী দূরত্ব যে দূরত্ব হবে তাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, বাই 2। এটাকেই আমরা সমযোজী ব্যাসার্ধ বলি। এছাড়াও ধরো ধাতব মৌলের ক্ষেত্রে, কেলাসের ক্ষেত্রে, ধাতব মৌলগুলো কেলাসের ক্ষেত্রে দুটো যে পরমাণুর দূরত্ব, সেই দূরত্বের মধ্যবর্তী যে দূরত্বটার অর্ধেকটাকে ধাতব ব্যাসার্ধ বলা চলে। এছাড়াও একটা ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তোমরা এই দুটো খেয়াল রাখবে তাহলেই হবে। সেটা কি? ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধটা হচ্ছে কোনো কঠিন মৌলের যেমন ভেতরে যে অণুগুলো থাকে, তাদের সেরকম সবচেয়ে নিকটে অবস্থিত দুটো কাছাকাছি অবন্ধনযুক্ত মৌল, যাদের মধ্যে বন্ধন নেই, সেই দুটো কাছাকাছি অবস্থিত দুটো মৌলের অণুর মধ্যবর্তী যে দূরত্ব, যাদের মধ্যে কোনো বন্ধন গঠন হয়নি, ধরো সেরকম দুটো মৌলের দূরত্বের অর্ধেক করলে পাওয়া যাবে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। তাহলে কোনো কঠিন মৌলের পরমাণুর বা কোনো কঠিন মৌলের ক্ষেত্রে তার ভিতরে যে অণুগুলো আছে, অণুগুলোর মধ্যে সবচেয়ে নিকটে অবস্থিত দুটি অণুর মধ্যবর্তী দূরত্বের অর্ধেক দূরত্বটাকে বলা হবে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। তাহলে আর কি কি লিখলাম? একটা হচ্ছে ধাতব মৌলের ক্ষেত্রে কেলাসের পরমাণুগুলোর ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ শিখলাম, এটা 1 নম্বর হিসাবে ধরছি পরমাণুর ব্যাসার্ধ। নরমালি এটা সবসময় আমরা এটাই করব। 2 নম্বর হলো সমযোজী ব্যাসার্ধ, 3 নম্বর ধাতব মৌলের ক্ষেত্রে, আর 4 নম্বর কঠিন মৌলের ক্ষেত্রে হচ্ছে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ।
আমরা প্রথমটাই আগে আমাদের ফান্ডামেন্টাল জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তো এই 4 রকম ব্যাসার্ধ আমরা এখানে পড়ব। তাহলে ধাতব ব্যাসার্ধটা তাহলে কি দাঁড়ালো? ধাতব কেলাসগুলোর যে পরমাণু আছে সেই পরমাণুর নিউক্লিয়াসগুলোর দূরত্ব অর্ধেকটা হলো ধাতব ব্যাসার্ধ। আর কঠিন মৌলের ক্ষেত্রে যে অণুগুলো আছে কাছাকাছি ক্ষুদ্র দূরত্বে অবস্থিত দুটো অণুর মধ্যবর্তী দূরত্বটাকে 2 দিয়ে ভাগ করলে তার ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ পাওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের ব্যাসার্ধ সম্পর্কে আলোচনা। তো এই হচ্ছে আমাদের বিষয়টা, ঠিক আছে। তো এবার ঘটনা যেটা, পরমাণুর ব্যাসার্ধ পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে এবং শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে কিভাবে পরিবর্তিত হয়। তো দেখো, আমরা যদি কোনো একটা পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে কি ঘটনা ঘটছে? ধরো বললাম দ্বিতীয় পর্যায় যদি ধরি, প্রথম পর্যায়ে হাইড্রোজেন হিলিয়াম, তারপর এখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। ওকে, তোমাদের সিলেবাসে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ নেই, তাই নিষ্ক্রিয় মৌলগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। আমাদের সবসময় একদম হ্যালোজেন অবধি আমরা যাব। তো দেখো, যদি আমরা এর ক্ষেত্রে জানি 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9। যদি লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখি, লিথিয়ামের ক্ষেত্রে 2, 1, এর 2, 2, 2, 3, 2, 4, সোডিয়ামের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে 2, 5, অক্সিজেন 2, 6, এন্ড ফাইনালি এটা 2, 7। তাহলে দেখো, পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে, বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই সেই ক্ষেত্রে কিন্তু আবার কি ঘটনা ঘটছে? কক্ষের সংখ্যা একই আছে, দুটো করে কক্ষ, কিন্তু বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়ছে। বাইরের কক্ষে যদি ইলেকট্রন সংখ্যাটা বেড়ে যায় তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পাবে। বহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর যে কুলম্ব বল কাজ করে, এখানে কুলম্ব বল দিয়ে চিন্তা করতে হবে। কুলম্ব বল, সেটা কি সূত্র? Q1 Q2/r²। তাহলে ফোর্সটা বেড়ে যাচ্ছে, কারণ এক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রন, বহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর যত বাঁ দিক থেকে ডান দিকে যাব, বহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে। নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পেলে যত আকর্ষণ বল বাড়বে তত কাছে চলে আসবে, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার কারণে, মানে এর ফ্লুরিনের ক্ষেত্রে বাইরের যে 7টা ইলেকট্রন আছে তার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল যা, লিথিয়ামের ক্ষেত্রে আকর্ষণ বলটা তুলনামূলক কম, এখানে একটা আছে। আকর্ষণ বলটা বৃদ্ধি পেলে কি ঘটছে? নিউক্লিয়াসের ব্যাসার্ধ কমতে থাকছে। তার মানে বাঁ দিক থেকে ডান দিকে যদি যাই তাহলে বাঁ থেকে ডানে গেলে পর্যায় বরাবর ব্যাসার্ধ কমে। তাহলে সবচেয়ে ছোট পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে ফ্লুরিনের। পর্যায় সারণীর যে মৌলগুলো আছে, নিষ্ক্রিয় মৌলকে বাদ দিলে সবচেয়ে ছোট পরমাণুর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে ফ্লুরিনের হবে, কারণ একদম দ্বিতীয় পর্যায়, প্রথম যেটা 7 নম্বর শ্রেণীতে যেটা শুরু হচ্ছে, 7ম শ্রেণী, তার প্রথম মৌল ফ্লুরিন। তাই বাঁ দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের উপর, নিউক্লিয়াস বহিস্থ কক্ষের ইলেকট্রন বা যোজক ইলেকট্রনের উপর আকর্ষণ বল বাড়তে থাকে, সেই সাথে সাথে তার পরমাণুর ব্যাসার্ধ কমতে থাকে। তাহলে পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডানে গেলে ব্যাসার্ধ কমছে। সিমিলারলি তাহলে এদিকে হচ্ছে ব্যাসার্ধ কমলো। উপর থেকে নিচে গেলে লিথিয়াম, সোডিয়াম মানে 2, 8, 1, পটাশিয়াম 2, 8, 8, 1, রুবিডিয়াম, আমি রুবিডিয়াম দিয়ে লিখছি 2, 8, 18, 8, 1। এইভাবে আমাদের এটা যত নিচের দিকে নামছে, দেখো কক্ষপথের সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা কিন্তু একই আছে। তার মানে কক্ষপথটা থেকে বাইরের কক্ষে ইলেকট্রনের দূরত্ব বাড়ছে, ফলে আকর্ষণ বল কমে যাবে, ফলে এক্ষেত্রে
ব্যাসার্ধটা বৃদ্ধি পাবে। তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে, তাহলে পর্যায় বরাবর এদিকে বাঁ দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কমছে, আর শ্রেণী বরাবর উপর থেকে গেলে আকর্ষণ বলটা কমে যাওয়ার জন্য ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ বাড়বে, আর পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কমবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরের আলোচনা। আমাদের নেক্সট পয়েন্ট ছিল জারণ বিজারণ ক্ষমতা। নেক্সট আমরা আলোচনা করব জারণ বিজারণ ক্ষমতা। জারণ ও বিজারণ ক্ষমতা। জারণ ক্ষমতা বলতে বোঝায় ইলেকট্রন মানে অন্যকে জারিত করবে, সেটা হলো তার জারণ ক্ষমতা, দিয়ে নিজে বিজারিত হবে। ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। আর বিজারণ ক্ষমতা বলতে বোঝায় ইলেকট্রন ত্যাগ করার, মানে যারা বিজারণধর্মী তারা অন্যকে বিজারিত করবে এবং নিজে জারিত হবে, মানে নিজে ইলেকট্রন ছেড়ে অন্যকে ইলেকট্রন দান করবে। মনে রাখতে হবে এই যে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে, এটার একটাই উদ্দেশ্য, অষ্টক পূর্তি। এই দুটোর কিসের জন্য ঘটে? উদ্দেশ্য কি? অষ্টক পূর্তি করার জন্য। তাহলে অষ্টক পূর্তি করার জন্য আমার জারণ ক্ষমতা হলো ইলেকট্রন গ্রহণ করে অন্যকে জারিত করা, আর বিজারণ ক্ষমতা হলো ইলেকট্রন ছেড়ে দিয়ে অন্যকে বিজারিত করে, মানে তাকে ইলেকট্রন দান করা, সেটাই হলো তার বিজারণ ধর্ম। তো এবার দেখো, যারা অন্যর কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করবে তারা নিশ্চয়ই আমরা জানি যারা ধাতু তারা হচ্ছে ইলেকট্রন বর্জন করে, আর অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে। তো পর্যায় সারণী যদি বাঁ দিক থেকে ডান দিকে যায়, বাঁ দিকে থাকে হচ্ছে সবচেয়ে ধাতব ধর্ম বেশি, ডান দিকে থাকে সবচেয়ে অধাতব ধর্ম বেশি। পর্যায় বরাবর বাঁ দিকে ধাতব ধর্ম, এদিকে অধাতব ধর্ম। তার মানে যত বাঁ দিক থেকে ডান দিকে যাব, যত বাঁ দিক থেকে ডান দিকে যাব তত ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ছে, অর্থাৎ জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আর জারণ ক্ষমতা বাড়ছে মানে বিজারণ ক্ষমতা কমছে, আর উপর থেকে নিচে গেলে জারণ ক্ষমতা হ্রাস পায়। জারণ ক্ষমতা হ্রাস পায় মানে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এই হচ্ছে জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা। সবচেয়ে জারণ ধর্ম বেশি হচ্ছে আমাদের জারণ ক্ষমতা হচ্ছে ফ্লুরিনের, আর সবচেয়ে বিজারণ ক্ষমতা বেশি হচ্ছে সিজিয়ামের ক্ষেত্রে। ফ্রান্সিয়ামকে আমরা সাধারণত ধরি না। তো এর কারণ হচ্ছে আমার, তার মানে বাম দিক থেকে পর্যায় বরাবর বাম দিক থেকে
ডান দিকে গেলে ধাতব ধর্ম কমতে থাকে ও অধাতব ধর্ম বৃদ্ধি পায়, যার ফলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়। তাহলে যদি আমরা কোনো একটা শ্রেণীর কথা বলি, সোডিয়াম জারণ ক্ষমতা যদি অনুসারে সাজাই, জারণ ক্ষমতা অনুসারে সাজালে জারণ ক্ষমতা অনুসারে সাজালে সোডিয়াম লেস দেন ম্যাগনেসিয়াম, লেস দেন অ্যালুমিনিয়াম, লেস দেন সিলিকন, লেস দেন ফসফরাস, লেস দেন সালফার, লেস দেন ক্লোরিন। যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি জারণ ক্ষমতা, তাহলে দ্বিতীয় যেটা যে আমরা তৃতীয় পর্যায়টা লিখেছি তার ক্ষেত্রে সবচেয়ে জারণ ক্ষমতা বেশি হচ্ছে ক্লোরিনের, সবচেয়ে কম। তাহলে উল্টো ভাবলে বিজারণ ক্ষমতা ভাবলে সোডিয়ামের সবচেয়ে বেশি, তাহলে আর বিজারণ ক্ষমতা অনুসারে সাজালে ঠিক উল্টে যাবে, এদিকে বিজারণ ধর্ম বেশি, এদিকে জারণ ধর্ম বেশি। তাহলে সোডিয়াম গ্রেটার দ্যান ম্যাগনেসিয়াম, গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম, গ্রেটার দ্যান সিলিকন, গ্রেটার দ্যান ফসফরাস, গ্রেটার দ্যান সালফার, গ্রেটার দ্যান ক্লোরিন। তাহলে জারণ ক্ষমতা আর বিজারণ ক্ষমতা সম্পর্কে একটা বুঝে নিলাম, আর সেখান থেকে দেখে নিলাম সবচেয়ে তীব্র জারক পদার্থ হচ্ছে ফ্লুরিন, কারণ দ্বিতীয় পর্যায়ের হ্যালোজেন প্রথম যে মৌল সেটাই হচ্ছে সবচেয়ে বেশি জারণ ধর্ম প্রদর্শন করে। এরপর আমরা চলে যাব আমাদের তড়িৎ ঋণাত্মকতা, পরবর্তী আলোচনার যে পর্যায়গত ধর্ম তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতাও আমাদের জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতার মতনই পরিবর্তন হবে। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, বা এর একটা নাম হচ্ছে অপরা তড়িৎ ধর্মিতা। অপরা মানে নেগেটিভ, তো সমযোজী বন্ধনে যুক্ত থাকা অবস্থায়, সমযোজী এক বন্ধন যারা আছে সেই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে যে ধর্মের জন্য কোন একটা মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করে রাখে, মানে ইলেকট্রনের বন্ধন সৃষ্টিকারী সমযোজী বন্ধন কি ধরো হয়, এক বন্ধন যদি হয় সেখানে কি হচ্ছে, যেমন ধরে বললাম আমাদের এ আর বি দুটি মৌলের পরমাণু, একটা এদের মধ্যে সমযোজী বন্ধন আছে, মানে এই বন্ধনটা গঠন করার জন্য এ একটা ইলেকট্রন দিয়েছে, একটা ইলেকট্রন দিয়েছে, দিয়ে একটা ইলেকট্রন জোড় গঠন হয়েছে। সেই ইলেকট্রন জোড়টাই হচ্ছে একটা বন্ধন। এবার দেখা যায় যার তড়িৎ, সাপোজ এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে একদম মাঝামাঝি অবস্থান না করে ইলেকট্রন জোড়টা একটু এর দিকে সরে থাকে, নিজের দিকে আকর্ষণ করে যে ধর্মের জন্য। তার মানে সমযোজী বন্ধনে যুক্ত থাকা অবস্থায় কোন মৌলের পরমাণু যে ধর্মের জন্য বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে
নিচের দিকে আকর্ষণ করে তাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে যে ধর্মের জন্য নিজের দিকে আকর্ষণ করবে। এবার আমরা জানি কি পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে বহিস্থ কক্ষ বা যোজক কক্ষের এরা এই বন্ধনটা কে করেছে, ইলেকট্রনটা কে সাপ্লাই করেছে, যোজক ইলেকট্রন সাপ্লাই করেছে। তার মানে এবার যোজক ইলেকট্রনের উপর যে নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি, যত বাঁ দিক থেকে ডান দিকে যাব আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বল, যেটা Q1 Q2/r² সূত্র দিয়ে আমরা নির্ণয় করে থাকি, সেই বলের মানটা বাড়ছে। তার মানে যত মৌলগুলো বাঁ দিক থেকে ডান দিকে যাবে পর্যায় বরাবর, তার ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে, ফলে সে বেশি পরিমাণ টেনে রাখার চেষ্টা করবে। অর্থাৎ কোন একটা পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে পর্যায় বরাবর দেখা যাবে, যদি পর্যায় বরাবর যায় বাঁ দিক থেকে ডান দিকে গেলে এটা বৃদ্ধি পাবে তড়িৎ ঋণাত্মকতা, একদম যেটা জারণ ধর্মের মতন। আর সিমিলারলি একই কারণে আকর্ষণ বল কমে যাওয়ার কারণে যত উপর থেকে নিচে যায় আকর্ষণ বলটা কমে, এক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হলো, সর্বোচ্চ যার তড়িৎ ঋণাত্মকতা সেটা হলো ফ্লুরিন, আর সর্বনিম্ন ফ্রান্সিয়ামটা বাদ দিলে, কারণ তার মধ্যে তেজস্ক্রিয়তা ধর্ম আছে, সেই জন্য ফ্রান্সিয়ামকে বাদ দিলে সর্বনিম্ন ধরা হয় প্রথম শ্রেণীর লাস্ট মৌল, সেদিক থেকে সিজিয়াম। ওকে, এই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন যোগে। তাহলে কেন হলো, যত বাঁ দিক থেকে ডান দিকে যাব নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়বে, অর্থাৎ ইলেকট্রনের উপর আকর্ষণ বল বৃদ্ধি পাবে, তাকে টেনে রাখার প্রবণতা বাড়বে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। তড়িৎ ঋণাত্মকতাকে পাউলিং স্কেলে নির্ণয় করা হয়ে থাকে। তো অনেক জায়গায় তড়িৎ ঋণাত্মকতা বলা হয় একক বিহীন, কিন্তু তার একটা একক ইউজ করা হয় পাউলিং এককে, এটা প্রকাশ করা হয়ে থাকে পাউলিং স্কেলের মাধ্যমে, এটা মনে রাখবে। তো এই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা অপরা তড়িৎ ধর্মিতা সম্পর্কে আলোচনাগুলো, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তার মানে যদি আমরা হ্যালোজেন মৌলগুলোকে দেখি, তাহলে ফ্লুরিন গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন আয়োডিন, গ্রেটার দেন অ্যাসিটাইন। হ্যালোজেন মৌলগুলোকে যদি সাজাই শ্রেণী বরাবর উপর থেকে গেলে ফ্লুরিন ক্লোরিনের থেকে বেশি, ক্লোরিনের ব্রোমিনের থেকে বেশি, লাইক দিস, আয়োডিন লাইক। আবার পর্যায় বরাবর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, কোন একটা পর্যায়ে আমরা বললাম সোডিয়াম লেস দেন ম্যাগনেসিয়াম, লেস দেন অ্যালুমিনিয়াম, লেস দেন সিলিকন, লেস দেন ফসফরাস। আমি আণবিকের গুলো লিখলাম না, সালফার ক্লোরিন লিখলাম, জাস্ট একটা বুঝিয়ে দিই। তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে কমবে, আর পর্যায় বরাবর বাঁ থেকে ডানে গেলে বাড়বে। এটা খুব ইম্পর্টেন্ট। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে এবং কিভাবে পরিবর্তিত হয়, কেন পরিবর্তিত হয়, এটা কিন্তু অবশ্যই ভালোভাবে তোমরা দেখে রাখবে। এরপর যেটা পড়বো সেটা আয়নাইজেশন শক্তি বা আয়নায়ন বিভব বা আয়নায়ন শক্তি। বা আয়নাইজেশন শক্তি, এটা কি? ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে যে শক্তি লাগে। গ্যাসীয় মৌলের গ্রাউন্ড স্টেটে থাকতে হবে, ভূমি স্তরে অবস্থিত
কোনো গ্যাসীয় মৌলের পরমাণুর যোজ্যতা কক্ষে অবস্থিত সবচেয়ে শিথিলভাবে আবদ্ধ মানে লুজলি বাউন্ড ইলেকট্রনটিকে তাহলে ভূমিস্তরে অবস্থিত কোনো গ্যাসীয় মৌলের পরমাণুর যোজ্যতা কক্ষে অবস্থিত সবচেয়ে শিথিলভাবে লুজলি বাউন্ড মানে নিউক্লিয়াসের আকর্ষণ বল খুব কম সেই সময় ইলেকট্রনটিকে পরমাণু থেকে মুক্ত করে মুক্ত করতে ন্যূনতম ইলেকট্রন যদি মুক্ত করি তাহলে সেটা ক্যাটায়নে পরিণত হবে একক ধনাত্মক বিশিষ্ট চার্জযুক্ত ক্যাটায়নে মানে প্লাস আয়নে তৈরি হবে ন্যূনতম যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটি হলো আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন শক্তি আয়নাইজড করতে গেলে minimum amount of energy required for this process defined as ionization energy and in which potential this process may occur is defined as ionization potential. মনে রাখতে হবে একটা সূত্র আমি লিখে দিচ্ছি তোমাদের নেই তাও মনে রাখবে কোন কক্ষে ইলেকট্রনের যে শক্তি হয় ধরো En তম ইলেকট্রনীয় কক্ষপথে তার যে শক্তি হয় -13.6 into Z²/n² in electron volt এবার ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে যদি ভাবি হাইড্রোজেনের ভূমিস্তর ইলেকট্রনকে আমরা বিচ্ছিন্ন করতে মিনিমাম কতটা এনার্জি লাগবে তাহলে হাইড্রোজেন পরমাণু H পরমাণু গ্রাউন্ড স্টেট এনার্জি তাহলে কত হবে n এর মানটা 1 বসিয়ে দিলে z মানে হাইড্রোজেনের 1 হয় তাহলে আসছে -13.6 এটাই হচ্ছে মিনিমাম এনার্জি হাইড্রোজেনের তাহলে সেখান থেকে গ্রাউন্ড স্টেট থেকে তাকে বিচ্ছিন্ন করতে হবে চলে যাবে কোন স্টেটে ইনফাইনাইট স্টেটে তাহলে কতটা এনার্জি দিতে হবে তার আছে মাইনাস এত তাহলে 0 করতে হবে যেখানে নিয়ে যাব তাহলে সেখানে শক্তি তার হচ্ছে 0 এখানে এনার্জি কত মাইনাস তাহলে তো শক্তি 6 দেখো n টেন্ডস টু ইনফাইনাইট অসীমে চলে যাচ্ছে মানে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে চলে যাচ্ছে nটা যদি 0 হয় তাহলে এনার্জি হবে 0 তাহলে কতটা এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হচ্ছে তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে হতে হাইড্রোজেন পরমাণু আয়নাইজেশন শক্তি এটাকে 0 করতে গেলে কত প্লাস 13.6 ইলেকট্রন ভোল্ট এইভাবে আমরা আয়নাইজেশন শক্তি হিসাব করতে পারি এবং তার ডেফিনেশনটা আমরা একটু শিখে নিলাম তো আজকে আমরা তাহলে পর্যায়গত ধর্মগুলো তাহলে পারমাণবিক ব্যাসার্ধ খুব গুরুত্বপূর্ণ কিভাবে চেঞ্জ হয় যত বাঁ দিক থেকে ডান দিকে যাব নিউক্লিয়াসের আকর্ষণ বাড়বে ব্যাসার্ধ ছোট হবে উপর থেকে নিচে গেলে কমবে ব্যাসার্ধ বড় হবে তারপর শিখলাম জারণ ক্ষমতা মানে অন্য থেকে ইলেকট্রন বার করে নিচে গ্রহণ করা সেটাও দেখলাম বাঁ দিকে গেলে বাড়ে ডান দিকে গেলে কমে সরি
ওপর থেকে নিচে গেলে কমে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়ছে, যত পর্যায়ে আমরা যাব ওপর থেকে নিচে কমবে। আর দেখলাম তার নেক্সট দেখলাম আমাদের তড়িৎ ঋণাত্মকতা একই রকম ভাবে চেঞ্জ হচ্ছে। এবং আয়নাইজেশন শক্তি এটাও দেখে নিলাম, এটাও কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে গেলে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ওপর থেকে নিচে গেলে কমতে থাকবে। ঠিক আছে, এটা একই কারণে একই রকম ভাবে পরিবর্তিত হবে। তো দেখা যায় কোন মৌলের কোনো ধর একটা নিস্তড়িত পরমাণু থেকে সেটাকে আয়নে পরিণত করলাম, প্রথম একটা ইলেকট্রন বার করলাম, তার ক্ষেত্রে প্রথম আয়নাইজেশন শক্তি পাবো। তারপর যদি দ্বিতীয়বার একটা ইলেকট্রন বার করতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় আয়নাইজেশন শক্তির মানটা একটু বেশি। কেন? যখন পরমাণুটা নিস্তড়িত ছিল তার থেকে তো একটা ইলেকট্রন বার করে নিয়েছি, কিন্তু পরমাণুর নিউক্লিয়াসে কিন্তু প্রোটনের সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। তার মানে যখন সে নিস্তড়িত ছিল সেই অবস্থায় নিউক্লিয়াস থেকে যতটা আকর্ষণ বল প্রয়োগ করছিল সে তুলনায় কিন্তু সে যখন একটা ইলেকট্রন বর্জন করে ফার্স্ট আইপি আমরা পেয়ে গেছি, মানে প্রথম আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি পেয়ে গেছি, সেই ক্ষেত্রে কিন্তু তার নিউক্লিয়াসের আকর্ষণ বলটা একটা যখন সেটা নিস্তড়িত ছিল সেই অবস্থায় যায়, একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে। নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যাওয়ার ফলে তারপর যদি দ্বিতীয় ইলেকট্রনটাকে আমরা বার করতে যাই সেক্ষেত্রে কিন্তু শক্তির পরিমাণটা বেড়ে যাবে। তার এই কারণে ফার্স্ট আইপি বা আইই লেস দেন সেকেন্ড আইই এইভাবে চলতে থাকে। মানে আই মানে আয়নাইজেশন এনার্জি, তাহলে ফার্স্ট আই এর মানটা কিন্তু অবশ্যই সেকেন্ড আই থেকে ছোট একটু হবে। ঠিক আছে, কারণ এক্ষেত্রে ইলেকট্রন বেরোলেও নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার পরিবর্তন হচ্ছে না। এই কারণে আমাদের মাথায় রাখতে হবে যত প্রথম আইপি মানে একটা ইলেকট্রন বার করতে যাওয়া শক্তি, দ্বিতীয় ইলেকট্রন বার করতে গেলে কিন্তু শক্তির পরিমাণটা বেড়ে যাবে। এটা প্রশ্ন আসে ফার্স্ট আইপি মানটার তুলনায় সেকেন্ড আইপি কেন বড় হয় এবং তার থার্ড আইপি আরো বড় হবে, বাট লেস যদি আমরা গ্রেটার দ্যান দি থার্ড আই। তাহলে যত নিস্তড়িত থেকে একক ধনাত্মক প্লাস 2 প্লাস 3 প্লাস যত করতে যাব তত বেশি পরিমাণ শক্তি আমাকে বাইরে থেকে সরবরাহ করতে হবে, অর্থাৎ আয়নাইজেশন এনার্জির মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। একইভাবে পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকে, আবার ওপর থেকে নিচে গেলে আয়নাইজেশন এনার্জিটা কমতে থাকে, কারণটা একই। আর এই হচ্ছে আমাদের বিষয়, আজকে আমরা এই অবধি আলোচনা করলাম। নেক্সট দিন আমাদের বেশ কিছু এখন দীর্ঘ পর্যায় সারণী বেশ কিছু প্রশ্ন আলোচনা করা আছে, আমি কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দেবো, সেটা পরবর্তী ভিডিও ক্লাসে তোমরা পেয়ে যাও। এই অবধি আজকে ভালো করে দেখে নাও এবং বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। আজকে এখানেই ক্লাস শেষ করছি।